মে দিবসের কর্মসূচি নিয়ে জানাতে সিলেট ও ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সিলেটের সহকর্মী রানা মজুমদারের কাছে। রানা, যেটি জানতে চাইব যে মহান মে দিবস আজ, মে দিবসকে ঘিরে আসলে এবারে সিলেটের আসলে পরিস্থিতি বা কি কি পরিস্থিতি রয়েছে একটু জানাবেন কর্মসূচিগুলো সম্পর্কে। দেখুন আসলে সারা দেশের মতো সিলেটেও কিন্তু যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করা হবে এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সামনে। এখানে মূলত জেলা প্রশাসনের আয়োজনে এখান থেকে কিন্তু একটি র্যালি বের হওয়ার কথা রয়েছে। র্যালিটি মূলত বের হবে সকাল 10টা নাগাদ এবং এরই কিন্তু আসলে প্রস্তুতি চলছে এই মুহূর্তে। এবং এখানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন, পাশাপাশি অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে সরকারি, সে সকল দপ্তরের কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এবং এই যে আয়োজন, এই আয়োজনে মূলত জেলা প্রশাসন পাশাপাশি আঞ্চলিক যে শ্রম দপ্তর রয়েছে তারাই মূলত এই আয়োজনটি করেছে। যেমন মে দিবস উপলক্ষে যে মহানগর র্যালিটি বের হবে এখান থেকে, এবং এটি বের হয়ে মূলত শহরের যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেগুলো প্রদক্ষিণ শেষে সেটি সমাপ্ত হবে। এবং এবারের যে মে দিবস, সেই মে দিবসের আসলে যেই স্লোগানটি রাখা হয়েছে সেটি হলো সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই মূলত স্লোগানকে সামনে রেখেই আসলে তারা এই যে এবারের মে দিবসটি পালন করবেন। এছাড়াও জেলা প্রশাসন ছাড়াও কিন্তু মূলত অন্যান্য যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারাও দিনব্যাপী নানা ধরনের আয়োজনের মধ্যে দিয়ে তারা এই দিবসটি পালন করবেন। এর মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে, পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়েই মূলত আসলে দিবসটি পালন করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে এই যে মে দিবসটি সেটি সফল করার জন্য বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু আগে থেকেই বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়েছে। এবং সে সকল সভায় তারা কিন্তু তাদের যে বিভিন্ন দাবি দেওয়াগুলো ছিল সেগুলোও কিন্তু তারা বিভিন্ন সময় উপস্থাপন করেছেন। বিশেষ করে শ্রমিকরা বলছেন যে আজকে এই যে মে দিবস পালিত হচ্ছে, এই দিনেও আসলে অনেক শ্রমিকদেরকে কিন্তু কাজ করতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে অনেক হোটেল কিংবা যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোতে ছুটি ছাটা পাওয়া যাচ্ছে না। এই অভিযোগটুকু তারা করেছেন এবং তারা বলছেন যে মূলত শ্রমিকরা সবসময় আসলে শোষণ বঞ্চনার শিকার হন এবং তারা তাদের যে ন্যায্য দাবি সেটি আসলে মালিক পক্ষ কখনোই আসলে তাদেরকে দিতে চান না। তো এ ব্যাপারে আসলে নাগরিক সচেতনতার পাশাপাশি যাতে করে অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে তাদেরকে সঠিক নজরদারির দাবি জানিয়েছেন তারা। আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা এবারে যুক্ত হতে চাই ময়মনসিংহ আমাদের সহকর্মী আবু সালে মুসার সঙ্গে। মুসা, মহান মে দিবসকে ঘিরে আসলে ময়মনসিংহে কি কি কর্মসূচি নেওয়া হচ্ছে একটু জানাবেন বিস্তারিত। দেখুন আসলে মে দিবসের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান, এটি এবারের মে দিবসের স্লোগান। এবং প্রতিবারের মতো ময়মনসিংহে কিন্তু এবারে কিন্তু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মে দিবসের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়েছে এবং দিনব্যাপী সেই কর্মসূচিগুলি কিন্তু চলবে। এবং আমরা যেটি জেনেছি যে আগে থেকেই তারা সেরকম প্রিপারেশন নিয়েছেন প্রতিবারের মতো মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য। এবং সকাল 9টায় একটি র্যালি হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে সেটি হয়তো পিছিয়ে গেছে। সেটি কিন্তু সিটি স্কুল থেকে শুরু হবে। সেখানে সদর আসনের যে সংসদ সদস্য আবু আবাকন্দ সেখানে সেই র্যালিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন। এবং দুপুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, উনি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং এটি আজকের কর্মসূচির সবচেয়ে বড় আয়োজন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে তারা কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে কিন্তু ময়মনসিংহ নগরীর 33টি ওয়ার্ডে কিন্তু এই কর্মসূচি পালন করা হবে এবং সেই ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে মে দিবস উপলক্ষে কিন্তু সকাল থেকেই কিন্তু যে গণপরিবহন যে রয়েছে সেই গণপরিবহন কিন্তু বন্ধ রয়েছে। শ্রমিকরা এই দিবসটি উপলক্ষে সেটি প্রতিবারের মতোই বন্ধ থাকে এবং দুপুর হলে কিন্তু সেটি আবার কিন্তু পুনরায়
চালু হয়, শ্রমিকরা কিন্তু আজকের সেই দিনটিকে উদযাপন করেন। শ্রমিকরা যেটি বলেছেন যে আসলে তাদের অধিকার আদায়ের যে দিনটি, এই দিনটিকে তারা অন্যরকম ভাবে উদযাপন করেন এবং প্রতিবারের মতো এবারও কিন্তু সেই ধরনের কর্মসূচি কিন্তু হবে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এক কথা বলা যায় যে আসলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আজকের এই দিনটি কিন্তু পালিত হবে। সিলেট এবং ময়মনসিংহ থেকে মহান মে দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে মোট শ্রমশক্তি 7 কোটিরও বেশি, এর মধ্যে 2 কোটিরও বেশি নারী, যা এখন মোট শ্রমশক্তির প্রায় 39%। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনও পিছিয়ে রয়েছে নারীরা। কমেনি বৈষম্য। খাত সংশ্লিষ্টদের মতে দেশে কোনো মজুরি মানদণ্ড না থাকায় বৈষম্য বাড়ছে। শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসার পাশাপাশি সরকারকে আইনের তদারকি বাড়ানোর তাগিদ তাদের। দিন দিন বাড়ছে নারী শ্রমিকের সংখ্যা। গ্রাম থেকে শহরে, কৃষিকাজ থেকে শিল্প কারখানায় সবখানেই নারী শ্রমিকের সর্বউপস্থিতি দৃশ্যমান। শ্রমবাজারে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে নারীরাও নিজের শ্রম বিনিয়োগ করছেন। তবে সমান সময় ও শ্রম দিলেও পুরুষের সমান মজুরি পাচ্ছেন না তারা। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে দেশের শ্রমশক্তির 2 কোটি 36 লাখ নারী। তবে পুরুষের তুলনায় দৈনিক মজুরিতে গড়ে 100 থেকে 400 টাকা কম পান এই নারীরা। হাজিরা দেয়, হাজিরাঙ্গা পোষে না, ছেলেদের মতো হাজিরা দেওয়ার দরকার। আমরা তো ছেলেদের মতো কাজ করি, কুটা বাছা করি, আবার রান্ধু মাঝে মাঝে। 400 টাকা বেতন। কৃষি, শিল্প কিংবা সেবা সব খাতেই একই চিত্র। এমনকি একই প্রতিষ্ঠানে বছরের পর বছর কাজ করেও অনেক নারী পান না পদোন্নতি, যেখানে পুরুষ সহকর্মীরা এগিয়ে যাচ্ছেন নিয়মিত। আমাদের সমাজে পুরুষেরা যেরকম মজুরি পায়, আমাদের নারীরা কিন্তু সেরকম মজুরি পায় না। এই ঘর সংসার সামলাই, পরে সন্তান, শ্বশুর শাশুড়ি সবাই সামলাইতে হয়, তারপরেই তো ব্যবসা আইতে হয়। শুধু মজুরি নয়, বেকারত্বও পিছিয়ে নারীরা। উচ্চশিক্ষিতদের মধ্যে 20.39% বেকার, যেখানে পুরুষের হার 11%-এর কিছু বেশি। খাত সংশ্লিষ্টদের মতে নারীরা প্রতিদিন গড়ে যে পরিমাণ সময় দেন গৃহস্থালী ও যত্নশ্রমে, তা এখনও দেশের জিডিপিতে যুক্ত নয়। শ্রম দানেই তো কিছু উৎপাদিত হবে, যে কোনো দ্রব্যের সাথে শ্রম যুক্ত হলে কিছু উৎপাদিত হবে। সেটা অবশ্যই আমাদের জাতীয় আয়ের সাথে যুক্ত হতে হবে, তাহলে ওই মানুষটাও শ্রমের স্বীকৃতি পাবে এবং জাতীয় আয়ও তাদের অবদানটা যুক্ত হবে। নারীদের ক্ষেত্রে বৈষম্যে বড় বাধা সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গি। দেশে কোনো নির্দিষ্ট মানদণ্ড না থাকায় বৈষম্য পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সরকারের কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে ওঠেনি বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই যে নারীর যে সামাজিক অবস্থান, এই অবস্থা এবং তার যে অন্যান্য ক্ষেত্রে যে অবদান, এই অবদানগুলোকে বিবেচনায় রেখে সে যাতে অপেক্ষাকৃত সুযোগ সুবিধা বেশি পেয়ে পুরুষের সমান মজুরি পায়, সেটাও নিশ্চিত করতে হবে। নারী শ্রমিকদের আয় বৈষম্য দূর করতে প্রয়োজন কার্যকর নীতি, সামাজিক সচেতনতা আর বাস্তব প্রয়োগ। পাশাপাশি শ্রম সংশোধন আইন বাস্তবায়নের তাগিদ বিশ্লেষকদের। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মঘণ্টার বেশি কাজ করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত নারী শ্রমিকরা। মেলে না আবাসন, শিক্ষা, চিকিৎসার ভালো সুবিধা। দারিদ্র্য আর বঞ্চনার সাথে প্রতিনিয়ত লড়ছেন তারা। চায়ের রাজধানী হিসেবে অনেকের কাছেই পরিচিত মৌলভীবাজার। ছোট বড় বহু চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করেন প্রায় 1 লাখ মানুষ। তাদের মধ্যে 70%ই নারী। যে নারীদের অক্লান্ত পরিশ্রমে মৌলভীবাজারের বিশেষ পরিচিতি, তারাই পর্যাপ্ত সুযোগ সুবিধা পান না কর্মস্থলে। অর্থ সংকট, জরাজীর্ণ বাসস্থান, স্বাস্থ্যসেবার করুণ দশায় মানবেতর জীবন তাদের। 1200 টাকা দিয়ে কিচ্ছু হয় না, বাচ্চাগুলো পড়াইবা না ভাত খাইবার। চারের দাম তো 60-70 টাকা আছে চারের দাম। অনেক প্রেসার আমরা আছে। হাসপাতালে গেলে 2টা ট্যাবলেট দিয়া কইব যা, তো এই ট্যাবলেট দিয়া তো আমরা প্রেসার কমতো না। শ্রমিক সংগঠন প্রতি বছর মে দিবসের সভা সমাবেশে নানা দাবি তুলে ধরে, তবে কাজের কাজ হয় না। অভিযোগ আছে মালিক পক্ষের সাথে চুক্তি থাকলেও অনেক বাগানে পুরুষদের সমান মজুরি পান না নারীরা। কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকগণ তারা বাসস্থানের পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না, বিভিন্ন অসুবিধায় ভুগছে কিছু বাগানে। আমরা সেটা তদারকি করছি এবং সেটা সমাধানের চেষ্টাও করে থাকি। আবার পাশাপাশি মালিকদের অভিযোগ রয়েছে যে তারা বিল্ডিং তুলে বেশি জায়গা দখল করে তারা ঘর তুলছে। লক্ষ্মীপুরে কর্মঘণ্টার চেয়ে বেশি কাজ করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত নারী শ্রমিকরা।
ইট ভাটা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরেই কিন্তু নারীরা কাজ করে, সেই হিসাবে নারীদেরকে ওইভাবে আর্থিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। নারীদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি মহিলা বিষয়ক মন্ত্রণালয় নানা ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানান জেলা কর্মকর্তা। ক্ষেত্রে তারা নির্যাতনের শিকার, যে শুধু কর্মক্ষেত্রে তা না, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে অনেক ডেভেলপড হয়েছে। আমরা সবাই তো কাজ করছি, আপনারা বলেন জিওএনজিও, সবাই মিলে আমরা অনেক কাজ করছি। লক্ষ্মীপুরে ক্ষুদ্র শিল্প কারখানা, ইটভাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে প্রায় 20,000 নারী শ্রমিক। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সংসদ। এই সংসদ ব্যর্থ হলে ব্যর্থ হবে পুরো বাংলাদেশ। সরকারি দল কিংবা বিরোধী দল সবার তর্ক বিতর্ক কিংবা বিরোধিতা যাই হোক না কেন, এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বৃহস্পতিবার রাতে সংসদের সমাপনী বক্তব্যে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ নেতা। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের পক্ষ থেকে মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র 2 মাসে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে নারীদের ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। নারীদের জন্য স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্তের পাশাপাশি বাজেটের 5% শিক্ষায় ও জিডিপির বড় অংশ স্বাস্থ্য খাতে ব্যয় করার সিদ্ধান্তের কথাও জানান। নারীদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে দেশকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। যে আমরা জিডিপির একটি বড় অংশ শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য খাতে আমরা ব্যয় করব। দেশকে এগিয়ে নিয়ে যেতে বিরোধী দলের প্রতি সহযোগিতার আহ্বান জানান সংসদ নেতা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে দেওয়ার সুযোগ এখনও রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতেও বলবো, এখনো বর্তমানেও বলছি, আমরা চাই আমরা একসাথে কাজ করব। ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম, মাননীয় স্পিকার। আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই প্রস্তাবটি মাননীয় বিরোধী দলের নেতা এবং মাননীয় বিরোধী দলের সদস্যবৃন্দ, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। বিরোধী দলের সাথে তর্ক বিতর্ক যাই হোক না কেন, সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে জানায় প্রধানমন্ত্রী। আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ, কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। কেউ ব্যর্থ বাংলাদেশ দেখতে চাই না, কারণ বর্তমান বাংলাদেশ ৭১-এর পরবর্তী বাংলাদেশ যেরকম শহীদের রক্তের উপরে দাঁড়িয়েছিল, বর্তমান বাংলাদেশ এবং বর্তমান সংসদ একইভাবে হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। শেষে সকল সংসদ সদস্যকে জাতীয় সংসদের প্রতিটি আসনের পবিত্রতা রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি দেশ ও জনগণের প্রত্যাশাকে সম্মান জানানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেরানি থেকে আয়া, জুতার দোকানি বা ওষুধ ব্যবসায়ী, সবাই কলেজের প্রভাষক, তাও আবার সব বিষয়ে বিশেষ বিষয়ের। এমন তুঘলকি কাণ্ড ঘটেছে ময়মনসিংহের 2টি কলেজে। শুধু তাই নয়, ভুয়া সার্টিফিকেটে নিয়োগ পেয়েছেন শতাধিক শিক্ষক, পাচ্ছেন সরকারি বেতন ভাতাও। যারা শিক্ষার্থীদের নীতির আর নৈতিকতার শিক্ষা দেন, সেই শিক্ষকদের নিয়োগ হয়েছে জাল স্বর্ণদার অর্থের বিনিময়ে। এমনই ঘটনা ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে। ময়মনসিংহের অজপাড়া গাঁয়ের এই কলেজে পড়ানো হয় লঘু সঙ্গীত, সংস্কৃত, নাট্যকলা আর উচ্চাঙ্গ সঙ্গীতের মতো বিষয়। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় কাগজে কলমে শিক্ষার্থী থাকলেও কলেজে যান না প্রায় কেউই। তাদের জন্য নিয়োগ পাওয়া অর্ধশত শিক্ষকের বেশিরভাগই ভুয়া সনদধারী। যেমন ঔষধ বিক্রেতা শফিক কামাল মাদ্রাসায় পড়াশোনা করলেও লঘু সঙ্গীতের প্রভাষক, সাবেক কেরানি আজিজুল হক ব্যবসায়ী সংগঠনের প্রভাষক, পরিসংখ্যানের প্রভাষক আলমগীর আর বিউটিরানী সরকার সংস্কৃতির প্রভাষক। আমি আমার চাকরির জন্য এখানে একটা আবেদন করছি। জাস্ট যারা টাকা খাইছে তারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এটা সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়েছে, এটা তো আমার জানা না। এগুলো সবই কে করাইছে? ফেরদৌস স্যার। একই পরিস্থিতি তারাকান্দার ইসলামিয়া কলেজেও। 25 জনের বেশি শিক্ষক জানেন না
তারা কোন বিষয়ের প্রভাষক, অথচ বেতন নেন নিয়মিত। টাকা দিছি মোট 13.5 লক্ষ টাকা। কাকে দিচ্ছেন? প্রিন্সিপাল স্যার। নাম কি? নজরুল ইসলাম। আপনি পালিয়ে জানি কোন জায়গা থেকে করছেন বলতেছিলেন? পালিপুর থেকে। কোন জায়গায় এটা? পুরান ঢাকায়? এটা এই মুহূর্তে না, আমার এটা খেয়াল হইতেছে না। এই জালিয়াতির মাস্টারমাইন্ড বনপাড়া কলেজের অধ্যক্ষ ইমদাদুল হকের নিজের সনদ জাল, তার সহযোগী নজরুল ইসলাম অ্যান্ড ইসলামিয়া কলেজের অধ্যক্ষ। এটা তো করাইছি এমপি সাহেব নিয়োগ দিচ্ছে, এখন কারে তো বৈধ কারে তো অবৈধ, এটা তো আমার দেখ করতে না, আমার বিচার বিশ্লেষণ করতে দেন। আমার সিগনেচার একটা না 10টা তারা বানায় লইছে। আর কি বলবো আপনাকে? এসব অপকর্মের বৈধতা দিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরিদর্শক ও মাউসির সাবেক ডিডি। আমি দায় এড়াতে পারি না, যেহেতু আমার সঙ্গে হয়েছে আমি দায় এড়াতে পারি না। ময়মনসিংহ বিভাগে বেশ কয়েকটি কলেজে 2 শতাধিকের বেশি প্রভাষক ভুয়া সনদে নিয়োগ পেয়েছে বলে অভিযোগ রয়েছে। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ময়মনসিংহ। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন রাত 9:30টায় অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। শুক্রবার ভোরে টানা ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানী। ভোর 5টা থেকে ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। সকাল গড়ানোর সাথে সাথেই শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ছুটির দিনে সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও যারাই জরুরি কাজে বের হয়েছেন তারাই ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা যায়। বিশেষ করে নিচু এলাকায় পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে, যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। তেলের দাম সমন্বয়ের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে চাল, ডিম, সবজি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এই নিয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আমাদেরকে জানাবেন যে আজকে শুক্রবার ছুটির দিন, তারপরে ভোর থেকেই বৃষ্টি ঢাকায় পুরো রাজধানীতে, বাজার বা নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন একটু জানাবেন। দেখুন, আসলে শুক্রবারে এই মুহূর্তে আপনার সাথে যে বাজারে দরের পরিস্থিতি থেকে বাজারে পরিস্থিতি কেমন সেটা যদি আমি একটু বলি। যেহেতু শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিনে অনেক মানুষের ক্রেতা বিক্রেতা সমাগম হয়, কিন্তু আজকে যেহেতু সকাল থেকে বৈরী আবহাওয়া, সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেটার খুব ভালো প্রভাব পড়েছে রাজধানী কারওয়ান বাজার, মোহাম্মদপুর, হাতিরপুল সহ বেশিরভাগ বাজারে। বলা যায় যে আসলে অতি বর্ষার কারণে এই যেখানে চলাচলের অনুপযুক্তি এবং ক্রেতা সাধারণ একটু কম, এটার এই যে বৈরী আবহাওয়ার প্রভাবও কিন্তু কিছু নিত্যপণ্যের দামে পড়ছে। আমি যদি শুরু থেকে একটু দেখাই, যে প্রথমে যদি আমি একটু ভোজ্য তেলের দাম নিয়ে একটু বলি, সেক্ষেত্রে গত বুধবারে কিন্তু ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে। সেটা গতকাল পর্যন্ত সরবরাহটা স্বাভাবিক ছিল না, কিন্তু আজকে সকাল থেকে যে কার্টুন ভর্তি তেল বিভিন্ন দোকানে তারা কিন্তু সাপ্লাই পেয়েছে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে, অর্থাৎ তারা কোম্পানির থেকে, বিভিন্ন কোম্পানি থেকে তাদের যে তেলটা সেটা কিন্তু তারা পেয়ে গেছে। এবং এটার দরুন কিন্তু সরবরাহ, বলা যায় যে বোতলজাত তেলের যে সরবরাহ সংকটটা ছিল কিছুটা হলেও সেটা কাটিয়ে উঠতে শুরু করেছে এবং বাজারে কিন্তু সেই নতুন দামের তেলটা চলে আসছে। এর পাশাপাশি আপনি এখন দেখতে পাচ্ছেন কারওয়ান বাজারে যে অতি বর্ষণের কারণে পুরোটাই, অর্থাৎ যেখানে কাঁচা বাজার সেখানে আসলে অত্যাধিক পানি জমে গিয়েছে। এই পানি জমে দেওয়ার কারণে ক্রেতা বিক্রেতাদের স্বাভাবিক যে বিক্রি কার্যক্রম, বাজারে কার্যক্রম, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে এবং এটার দরুন কিন্তু প্রভাব কিন্তু পড়ছে সরাসরি দামের উপরে, বিশেষ করে কাঁচা সবজির দামের উপরে। বেশিরভাগ সবজি সরবরাহ সংকট বা ব্যাহত হয়েছে, সরবরাহ সংকট না, অর্থাৎ বৃষ্টির কারণে এটার যে সরবরাহটা স্বাভাবিক থাকে সেটা কিন্তু না, এটার দরুন কিন্তু দামটাও কিন্তু একটা পড়ছে। আমি যদি একটু বলি যে এখন কিন্তু বাজারে পুরোপুরি গরমের সবজিতে কারণে গরমের সবজির যে সরবরাহ সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু দামটা কিন্তু বেশিরভাগ সবজি প্রায় 60 টাকা, 80 টাকা এবং অনেক সবজি কিন্তু 100 টাকা বা তারও বেশি দামও দিতে হচ্ছে। এর কারণটা কি? এর কারণ যারা বিক্রেতা, খুচরা বিক্রেতা, তারা যেটা বলেছিল যে আগে জ্বালানির সংকটের কারণে তারা ঠিকমতো পরিবহন পাচ্ছিল না এবং যদি পায় সেক্ষেত্রে তারা বাড়তি দাম দিয়ে এই পণ্যটা পরিবহন করতে হচ্ছে। এবং এখন যেটা হচ্ছে, শুধু যে আজকে তা না, গত কয়েকদিন ধরে আমরা যদি দেখি আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান, যে সারা দেশেই অতি এবং ভারী বৃষ্টিপাতের হয়েছে এবং সম্ভাবনা রয়েছে। এটার ফলে যে ক্ষেতে যে ফসলটা সেটা কিন্তু তারা স্বাভাবিকভাবে
বহন করতে পারছে না রাজধানী সহ সারা দেশে, যার প্রভাবে কিন্তু দামটা বাড়তি। আর যদি ক্রেতা সাধারণের কথা বলি, তারা আসলে অনেক বেশি ক্ষুব্ধ যে এমনি জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম বাড়ছে। এই মুহূর্তে সামনে ঈদ, তার আগে ভোজ্য তেলের দামটা বৃদ্ধি তাদের উপরে বাড়তি চাপ হয়ে যাচ্ছে, এমনটাই তারা অভিমত জানিয়েছে। তারা বলছে যে আসলে বাজারে কোনো সরকারি সংস্থা তদারকি এখনো পর্যন্ত চোখে পড়ছে না। তারা যেটা বলছে, ভোক্তাদের স্বার্থে যাতে কার্যকর তদারকি করা হয়, কেউ যদি মজুত না করতে পারে, বিশেষ করে ভোজ্য তেলের মতো এই ধরনের অতি আবশ্যকীয় যে পণ্যগুলো। এবং এর পাশাপাশি যখন আন্তর্জাতিক বাজার, বিশেষ করে বৈশ্বিক অস্থিরতা যখন যেটার অজুহাতে দামটা বৃদ্ধি করেছিল বিপণন প্রতিষ্ঠানগুলো ইরান যুদ্ধের কারণে, সেই পরিস্থিতি যদি উন্নতি হয়, সেক্ষেত্রে আসলে দামটা যেন আগের মতো একটু কমিয়ে আনা হয়, সেই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। যদিও শঙ্কর হচ্ছে আমাদের দেশে একবার কোনো পণ্যের দাম বাড়লে সেটা আসলে সহজে কমে না, কিন্তু যখনই বিশ্ববাজারে দাম বাড়ে, দেশে সে পণ্যটা আসতে সময় লাগলেও সঙ্গে সঙ্গে কিন্তু এই দামটা বৃদ্ধি পেয়ে যায়। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে নিত্যপণ্যের বাজারে যে এর পাশাপাশি অন্যান্য যে বিষয়, সেটা হচ্ছে ডিম আর মুরগির বিষয়ে যদি একটু কথা বলি, সেক্ষেত্রে গত সপ্তাহে কিন্তু ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি যেটা ছিল, সেটাও কিন্তু ব্রয়লার মুরগি প্রায় 200 টাকা, সোনালী মুরগি আরও একটু বেশি দামে বিক্রি হচ্ছে। আর যদি ডিমের ডিমটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা হলেও বাড়তি। ডিমের ডজন, ফার্মের মুরগির প্রতি ডজন 130 টাকা ডজন বিক্রি হচ্ছে। মূলত যদি এক কথায় আপনাকে বলি, বৈরী আবহাওয়ায় রাজধানীর বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। সবজির দামে তেলের সরবরাহটা স্বাভাবিক হতে শুরু করেছে। মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রথম এই সফরকে ঘিরে সেখানে উৎসবের আমেজ। এবারের সফরে মাঝুর জিয়ারত, উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও দলীয় সভা সহ নানা কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের প্রথম সফর ঘিরে উৎসবের সাজে সেজেছে সিলেট। বিভিন্ন স্থানে শুভেচ্ছা বার্তা সহ সিটি কর্পোরেশন ও সার্কিট হাউস এলাকায় চলছে ধোয়া মোছা ও সাজসজ্জা। শনিবার প্রথমে হজরত শাহজালালের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে জলাবদ্ধতা নিরসনে চাঁদনীঘাট এলাকায় মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির। অংশ নেবেন দলীয় সভাতেও। সিলেট শহরের মানুষ সত্যিকার অর্থে রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা নেই। এইখানে আসলে অন্ততপক্ষে যাতে মনে করে যে একজনের মন ফ্রেশ হয়, হাঁটতে পারে, চলতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী 2 তারিখ আমাদের এইখানে এই জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সিলেটের জামাই তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বাসিত স্থানীয় নেতাকর্মীরা। এই সফরের মাধ্যমে সিলেটের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা তাদের। আমাদের প্রিয় নেত্রী মরহুমা মা বেগম খালেদা জিয়া এই সিলেটে প্রধানমন্ত্রী হিসাবে এসেছেন। আজকে ওনারই সুযোগ্য সন্তান সিলেটে প্রধানমন্ত্রী আছেন, স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। পুরো শহরে চলছে নজরদারি। প্রত্যেকটা সরকারি দপ্তরের সাথে যথাযথ সমন্বয় রেখে আমরা প্রতিনিয়ত সমন্বয় সভা করছি এবং সবার সাথে সমন্বয় করে সবাই মিলে সমন্বিতভাবেই আপনার নিরাপত্তা পরিকল্পনা সহ অন্যান্য যত রকম আনুষঙ্গিক পরিকল্পনা সব সমন্বিতভাবেই করা হচ্ছে। 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণার পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে তারেক রহমানকে বরণে প্রস্তুত সিলেট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি বিমান কেনার চুক্তি করল বাংলাদেশ। দিতে হবে প্রায় 45,000 কোটি টাকা। 2031 সাল থেকে 5 বছরের মধ্যে সব বিমান সরবরাহ করবে বোয়িং। এই চুক্তিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য বড় মাইলফলক হিসেবে দেখছেন সরকার। এতে বাংলাদেশ বিমানের সক্ষমতায় বড় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক কমাতে বাণিজ্য ঘাটতি কমানোর শর্ত ছিল যুক্তরাষ্ট্রের। এরই অংশ হিসেবে দেশটি থেকে গম, জ্বালানির পাশাপাশি বোয়িংয়ের বিমান কেনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তাদের শেষ সময়ে একটি বাণিজ্য চুক্তিও হয় দুদেশের মধ্যে।
নতুন সরকার আসার প্রায় 2 মাসের মধ্যে উড়োজাহাজ কেনার চুক্তি হল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 787 সিরিজের 10টি ড্রিমলাইনার এবং 4টি 737 ম্যাক্স কেনার চুক্তি হয়। স্বাক্ষরের আগে এ চুক্তিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেন বোয়িং এবং বাংলাদেশ বিমানের কর্মকর্তারা। অভিযাত্রায় আমাদেরকে আত্মবিশ্বাসী ও দৃঢ় প্রতিজ্ঞ করে। The -10 will bring unmatched efficiency and increased capacity to high demand routes including the Middle East. বিমান কিনতে প্রায় 45,000 কোটি টাকা লাগবে। চুক্তির ফলে দুদেশের বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়বে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এই চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সহযোগিতার বড় নিদর্শন। এর ফলে বাংলাদেশ বিমান যাত্রী পরিবহন সক্ষমতা আরও বাড়বে। দুই দেশের বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও প্রসারিত হবে। এই চুক্তির কারণে বাংলাদেশের বাণিজ্য মধ্যপ্রাচ্য সহ পুরো এশিয়ায় আরও বিস্তৃত হবে। আন্তর্জাতিক রুটে যাত্রী সেবা আধুনিক ও সহজ হবে। দেশের বিমান ও পর্যটন খাতকে উন্নত করা সরকারের অন্যতম লক্ষ্য। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের এ পদক্ষেপে বাংলাদেশ বিমানের সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে। এটি শুধু বিমান কেনার চুক্তি নয়, দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করবে এই চুক্তি। নতুন উড়োজাহাজ, বিমানের বহর আধুনিক, দূরপাল্লার রুট সম্প্রসারণ এবং আঞ্চলিক ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়াবে উল্লেখযোগ্যভাবে। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে দেশে আসবে। সব বিমান সরবরাহ করা হবে 2035 সালের নভেম্বরের মধ্যে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান মে দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভোর থেকে ভারী বৃষ্টির কারণে ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, আমাদেরকে জানাবেন যে আমরা জানি যে মহান মে দিবস উপলক্ষে বিকেলে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার সফর আগমনকে ঘিরে আসলে প্রস্তুতি কেমন রয়েছে এবং তার সাথে সাথে বৈরী আবহাওয়ার কোনো প্রভাব পড়বে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে। আমরা এখানে আসার পরে দেখেছি যে বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে, শুধু রাজধানী নয়, দেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের যে আশঙ্কা, যে পূর্বাভাস, সেটা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে গত কয়েকদিন থেকে বলা হচ্ছিল। এবং এর পাশাপাশি আপনি জানেন যে দেশের যে হাওড় অঞ্চলে, সেখানে কিন্তু 2টি জেলায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে এবং যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর পাশাপাশি এই বৈরী আবহাওয়ার কারণে, এই বৃষ্টিপাতের কারণে, ভারী বর্ষণের কারণে কিন্তু রাজধানীতেও এর প্রভাব পড়েছে। রাজধানীতেও কিন্তু আমরা দেখেছি, সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, রাতভর যে ভারী বৃষ্টি, এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজধানীর যে নিম্নাঞ্চলগুলো বা রাজধানীতে বিভিন্ন অঞ্চল যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশ পানি জমে থাকতে দেখা গেছে বা জলবদ্ধতা তৈরি হয়েছে। আমি যদি এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছি, নয়াপল্টনের চিত্রটা একটু দেখাতে চাই আপনার মাধ্যমে, তাহলে দেখবো যে এখানে কিন্তু আমরা বেশ 9টা থেকে অবস্থান করছি। আমরা কিন্তু এখানে দেখেছি যে এখানে বেশ পানি জমে আছে। এর পাশাপাশি আপনি যেমনটি বললেন, এখানে কিন্তু আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার কথা। আজকে মহান মে দিবস উপলক্ষে আজকে কিন্তু শ্রমিক সমাবেশ করার কথা রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে শ্রমিক সমাবেশ করবে এখানে। আমরা যতটুকু জানতে পেরেছি, বিকাল 3টায় কিন্তু এখানে প্রধানমন্ত্রী আসবেন। তো প্রধানমন্ত্রী আসা উপলক্ষে যদি আপনাকে একটু বলে রাখি, প্রধানমন্ত্রী আসা উপলক্ষে এখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থানে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন গোয়েন্দা নজরদারি বা প্রধানমন্ত্রীর যে প্রোটোকল যে ব্যবস্থা, সেই প্রোটোকল ব্যবস্থা কেন্দ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে আমরা দেখেছি। কিন্তু সবচেয়ে যেটি
আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, স্থানীয় মানুষের সাথেও কথা বলেছি। এখানে যে বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এখানে নেতাকর্মীরা আসতে আমরা দেখেছি। এখানে যারা জাতীয়তাবাদী শ্রমিক দলের অনেক নেতাকর্মী এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমরা যেমনটি জানতে পেরেছি, তাদের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই জলবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও কিন্তু যোগাযোগ করা হয়েছে। আমরা ইতোমধ্যে দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গাড়ি কিন্তু এসেছে এবং এই এলাকার যে জলাবদ্ধতা সেটা কিন্তু বলা যায় যে নিরসন করার চেষ্টা করা হচ্ছে। কিছুটা বিলম্ব হলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি টিম এসেছে আমরা জানতে পেরেছি এবং তারা এই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এর পাশাপাশি যদি আপনাকে একটু বলে রাখি, এখানে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি, আজকে যদিও শুক্রবার, এখানে কিন্তু আজকে কর্মজীবী মানুষের যে বের হওয়ার সংখ্যা রাজধানীতে সেটা একটু কম, কিন্তু শুক্রবার হওয়ায় সেই সংখ্যাটা কম হলেও এখানে অনেক আজকে চাকরির নিয়োগ পরীক্ষা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। এই নিয়োগ পরীক্ষার কারণে কিন্তু যেহেতু জলাবদ্ধতা তৈরি হয়েছে, বাস পেতেও কিন্তু একটু বেশ ভোগান্তি পেতে হচ্ছে। তো সব মিলে আরেকটু যদি আপনাকে বলে রাখি, এখানে কিন্তু বিশেষ করে এই এলাকার পাশাপাশি আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের পাশাপাশি আমরা মালিবাগ, আমরা শান্তি, এই সমস্ত এলাকাগুলো দেখেছি। সেখানে আমরা কোথাও এমনও দেখেছি যে হাঁটু পর্যন্ত পানি, সেই রকম চিত্র দেখেছি। ফলে রাস্তায় কিন্তু একটা যানজট তৈরি হওয়ারও শঙ্কা থেকে যায়। যেহেতু এখানে একটি বড় সমাবেশ হবে, এই সমাবেশকে কেন্দ্র করে এই এলাকায় কিন্তু কিছুক্ষণ পরেই ইতোমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মী তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরো বেশ নেতাকর্মী এখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী যেহেতু এখানে আসবেন, সব মিলিয়ে এখানে এই জলাবদ্ধতা, এক ধরনের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তাদের মধ্যে আমরা দেখেছি যে এই যে সংকট জলাবদ্ধতাকে কেন্দ্র করে, সেটা নিয়ে কিন্তু এক ধরনের ক্ষোভ রয়েছে এবং তারা কিন্তু নিজেরাও ব্যক্তিগত ব্যবস্থাপনায় তারা চেষ্টা করছেন এই জলাবদ্ধতা দূর করার জন্য। কারণ এই জলাবদ্ধতা যদি আরো বেশ কিছুক্ষণ স্থায়ী হয় তাহলে কিন্তু রাস্তায় যানজটের তৈরি হবে। তো এই ছিল আমার কাছে সংগ্রহ করুন। আমরা পরবর্তী আপনার সঙ্গে আবারও যুক্ত হচ্ছে। রাজধানী নয়াপল্টন থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। মৌসুম শুরুতেই ধানের দাম পড়ে যাওয়ায় উত্তরবঙ্গে এবার বড় চাষিদের বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। চাষিরা বলছেন এলাকা ভেদে প্রতি মনে লোকসান হচ্ছে 500 টাকা পর্যন্ত। তবে পুরোদমে ধান কাটা শুরু হলেও বাজারে দাম বাড়ার আশা কৃষি কর্মকর্তাদের। প্রায় 2 সপ্তাহ আগে চলনবিল সহ উত্তরের জেলাগুলোতে শুরু হয় বোরো ধান কাটা। তবে কষ্টের ফসল বাজারে নিয়েই মিলিয়ে যাচ্ছে কৃষকের হাসি। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও মিলছে না। কৃষকরা বলছেন 1 কেজি ধান উৎপাদনে সব মিলিয়ে খরচ পড়ে গড়ে 30 টাকা, অর্থাৎ প্রতি মনে খরচ 1200 টাকা। অথচ বড় ধানের হাট বগুড়ার রণবাগাতে এ ধান বিক্রি হচ্ছে সর্বোচ্চ 850 টাকা মন দরে। মানভেদে নাটোর সহ আশেপাশের জেলাগুলোতে ধানের দাম উঠেছে সর্বোচ্চ 900 টাকা। গত বছর বিক্রি হয়েছে আপনার 1350-1400 টাকা, অথচ এই ধান আজকের বাজারে 900 টাকা বিক্রি। তা মানুষ কৃষক খুব অশান্তির মধ্যে আছে। সারের দাম বেশি, তেলের দাম বেশি, সকল কিছু, রাস্তা খরচ। এই বাড়ি থেকে যদি রাস্তা মাথা পৌঁছে দেওয়া হয় তাহলে 20 টাকা বস্তাপতি দেওয়া লাগে, তাহলে 830 যদি বিক্রি হয় তাহলে আরো 20 টাকা ঘাটতি। কৃষি বিভাগ বলছে আবহাওয়া ভালো থাকায় খেতে এবার ধানের ফলন ভালো হয়েছে। সরকারিভাবে ধান চাল কেনা শুরু হলে দাম বাড়ার আশা কৃষি কর্মকর্তাদের। আবহাওয়া খুব অনুকূল ছিল, রোগ পোকামাকড়ও কম ছিল এবং ধানের যে গ্রোথ আমরা দেখেছি এবং যে ফলন যেভাবে আসছে, আশা করা যায় আমাদের যে লক্ষ্যমাত্রা আছে এটা আমরা ছাড়িয়ে দিতে পারবো। আর ইতিমধ্যে আমরা ধানের যে উৎপাদন খরচ এটা আমরা বের করেছি, এটা হলো প্রতি কেজিতে আমাদের 29 টাকা 71 পয়সা, যেটা গত বছর ছিল 29 টাকা 27 পয়সা, মাত্র 40 পয়সার মতো বেড়েছে। কিন্তু সরকার যে এবার দামটি বেঁধে দিয়েছে 36 টাকা কেজি, আশা করা যায় কৃষক এখান থেকে লাভবান হতে পারবে। এবছর দেশে 3,73,50,000 বিঘা জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,39,00,000 টন। বিঘায় গড় ফলন ধরা হয়েছে 21 মণ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিংড়া, নাটোর। জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।
চাঁদপুরের চর ভৈরবী থেকে ৬০ নল পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় জাল ফেলেছেন তারা। মাছ ধরা শুরু হওয়ায় আবারও সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের বড় স্টেশন সহ প্রায় ৫০টি মাছ ঘাট। ঘাটে আসতে শুরু করেছে রূপালী ইলিশ সহ নদীর নানা প্রজাতির মাছ। দীর্ঘ বিরতির পর কাজে ফিরতে পেরে খুশি জেলেরাও। মৎস্য বিভাগ জানিয়েছে সফল অভিযানের ফলে এবার ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নিষেধাজ্ঞা চলার সময় জেলার প্রায় ৪০,০০০ নিবন্ধিত জেলের জন্য ১৬০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।